বা ভাইয়া তুমি এত রাতে আমার ঘরে ভয়ে ভয়ে বললাম কথাটা, কারণ সামনে থাকা মানুষটা আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, যেন ওই দৃষ্টি দিয়ে আমাকে ভস্ম করে দিবে। ভাইয়াকে এত রাতে আমার ঘরে দেখে ভয়ে আমার হাত পা অসহায় হয়ে আসছে। আমি ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমিও ভয়ে ভয়ে পিছতে থাকি। ভাইয়া একদম আমার কাছে এসে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, তুজ্জো, ওই ছেলেটা কে ছিল? আমি ভয়ে ভয়ে বলে উঠি, নীরা। কোন ছেলে ভাইয়া? তুজ্জোর ভাইয়া আমাকে আরো শক্ত করে চেপে ধরে বলে, তুজ্জো, যে ছেলেটা তোর হাত ধরেছিল। আমি আমতা আমতা করে বলে উঠি, নীরা, ও তো আমার ফ্রেন্ড, ওর নাম আকাশ। তুজ্জো ভাইয়া আরো রেগে যায়, আমার ঠোঁটে চাইট করতে করতে বলে উঠে, তুজ্জো, ছেলেদের সাথে কিসের বন্ধুত্ব? এই বলে উনি আমার ঠোঁটে নিজের নখ ডুবিয়ে দেয়। আমি ব্যথায় আ করে উঠি। উনি রেগে বলে, তুজো, আজ থেকে আমি যেন তোকে কোনো ছেলের সাথে না দেখি। যদি দেখি তাহলে দেখে নিস আমি তোর কি হাল করি। আর অনেক ছাড় পেয়েছো নীর পাখি। এবার সময় হয়ে গেছে তোমার আমার খাঁচায় বন্দি করার। অনেক উড়েছো, আর উড়তে দেওয়া যাবে না তোমাকে। সময় এসে গেছে তোমার ডানা কাটার। এই বলে উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে ব্যালকনি দিয়ে চলে যায়। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে হাঁপ ছেড়ে বাঁচি। আমি নীরা চৌধুরী, সবেমাত্র কলেজে জয়েন হয়েছি। আমার বড় একটা ভাই আছে, বাবার সাথে বিজনেস সামলায়। তুজ্জ চৌধুরী আমার বড় চাচার ছেলে। আজ কয়েকদিন হয়েছে লন্ডন থেকে এসেছে। এতদিন আমি ভালোই ছিলাম, কিন্তু উনি আসতে আমি একদণ্ড শান্তি পাচ্ছি না। ওনাকে আমার খুব ভয় লাগে, একদম বদমেজাজি সাইকো একটা। আমি আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে লাফ দিয়ে উঠলাম, কারণ যদি না উঠি তাহলে আম্মুর হাতে খুন্তির মার খেতে হবে। তাই আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। এসে দেখি আব্বু সোফায় বসে ব্যাপার মুখ গুজে আছে। আমি আব্বুকে দেখে বললাম, নীরা, গুড মর্নিং আব্বু। আব্বু, গুড মর্নিং মামুনি। তখনই আম্মু এসে আমার কাছে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, আম্মু, যা তো নীরু, এটা নিয়ে তুজ্জোকে দিয়ে আয়। আমি মনে মনে বলি, নীরা, যার থেকে বেঁচে থাকতে চাই তার কাছে বারবার নিজেকে শপথ করতে হয়। দূর ছাই, ভালো লাগে না কিছু। কি আর করব, অগত্য যেতেই হলো। না গেলে তো আমার মাদার বাংলাদেশ তার বিখ্যাত খুন্তি নিয়ে হাজির হবে। সেই ভয়ে যেতে হচ্ছে। আমি ধীরে ধীরে সাইকো ব্যাটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকে একটা থুতু দিয়ে দরজা নক করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কি করব বুঝতে পারছি না। দরজা একটু ধাক্কা দিতেই বুঝলাম দরজাটা ভিতর থেকে আটকানো নেই। আমি দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দেখি ভাইয়া বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পাচ্ছি। বুঝলাম ভাইয়া শাওয়ার নিচ্ছে। এই ফাঁকে আমি চায়ের কাপটা সেন্টাবে টেবিলে রেখে চলে যেতে চাইলাম, অমনি ওয়াশরুমের দরজাটা খট করে খুলে যায়। আর আমি সেদিকে তাকিয়ে এক ঝটকা খাই। একদম ক্রাশ খাওয়ার মতো ঝটকা। তুজ্জ ভাইয়ার কোমরে শুধু একটা টাওয়ার জড়ানো, চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। বুকের মধ্যে ছোট ছোট পানির কণাগুলো মুক্তার দানার ন্যায় চিক চিক করছে। কি যে সুন্দর লাগছে, একদম রসগোল্লার মতো। মঞ্চে টুপ করে গিলে ফেলি। আমি একদানে তাকিয়ে আছি। ভাইয়া আমার এই অবস্থা দেখে বলে, তুজ্জ, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মানছি আমি খুব সুন্দর,
তাই বলে আমার দিকে এমন খেয়ে ফেলা লুকে তাকিয়ে থাকবি? ভাইয়ার কথায় আমার হুঁশ ফিরে আসে। এতক্ষণ আমি ওই লোকটার দিকে বেহার মতো তাকিয়েছিলাম। এখন কি ভাববেন উনি? আমি চোখ নামিয়ে নিয়ে মনে মনে বলি, নীরা, ছাহ নীরা, তুই এতটা বেহায়া, তুই এতক্ষণ ওই সাইকোটার দিকে এভাবে তাকিয়ে ছিলি? আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বলে উঠি, নীরা, আসলে ভাইয়া তোমার চা নিয়ে এসেছিলাম, টেবিলে রেখে গেলাম, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও। এই বলে আমি চলে আসতে চাইলাম, অমনি ভাইয়া আমার হাতটা টেনে ধরে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া কেমন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নীরা, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ছোবয়ে যে নেশালো গলায় বলে উঠে, তুজো নীর পাখি, বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তোকে কাছে পেলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি নিজের মধ্যে থাকি না জান। তোকে কাছে পেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার গলা মুখ ডুবিয়ে দেয়। ওনার এমন স্পর্শে আমার সারা শরীর কেঁপে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে আসতে কি করছে কি উনি! আমার চোখ বড় বড় হয়ে যায়, আমি যেন নড়চড় করতেও ভুলে গেছি। ভাইয়ার স্পর্শ আরো গভীর হচ্ছে, আর ওনার এমন স্পর্শে আমার ভিতরেও যেন কিছু একটা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি আর কোনো কথা না বলে দৌড়ে ওনার রুম থেকে বেরিয়ে যাই। আমার রুমে গিয়ে জোরে জোরে হাঁপাতে থাকি। এটা উনি কি করলেন আমার সাথে, ভাবতে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠে। কলেজে শ্রাবন্তী আর আমি একটা গাছের নিচে বসে আছি। শ্রাবন্তী আমার বেস্ট ফ্রেন্ড, একে অপরের প্রাণ। আমাকে এমন গোমরা মুখে বসে থাকতে দেখে বলে শ্রাবন্তী, কিরে নীরা, তুই এভাবে গোমরা মুখে বসে আছিস কেন? কিছু হয়েছে তোর? নীরা, আর বলিস না, ওই সাইকোটা আসছে থেকে আমাকে জ্বালিয়ে মারছে। শ্রাবন্তী, কে ওই তুর্য ভাইয়া? তো কি করলো তোর সাথে? নীরা, কি করেনি তাই বল। এতদিন আমি খুব শান্তিতে ছিলাম, কিন্তু ওই সাইকোটা এসে আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। শ্রাবন্তী আমার কথা হেসে দেয়। নীরা, ওই একদম হাসিস না বদমাইয়া, তো দাঁত তোলে কটকটিওয়ালাকে দিয়ে দিব কিন্তু বলে দিলাম। আমার কথা শ্রাবন্তী হাসি থামিয়ে দেয় আর বলে, শ্রাবন্তী, তুজো ভাইয়ার বোনের বিয়ে তাই না রে? নীরা, আর এক সপ্তাহ পর বিয়ে। তুই কিন্তু পরশুই আমাদের বাড়িতে চলে যাবি, নয়তো তোর খবর আছে বলে দিলাম। আমি কোনো কথা শুনতে চাই না। শ্রাবন্তী, আচ্ছা মেরি মা, যাব। নীরা, এই আমি তোর কোন জন্মের মা রে? আমাকে মা ডাকিস? শ্রাবন্তী কপাল চাপড়ে বলে উঠে, শ্রাবন্তী, আরে এটা তো কথার কথা। রাতে কারো মুখ ঠোঁটের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হয়ে গেল। আমি চোখ খুলে দেখি